আজকের ক্লাসে সলভ করা হবে এমসিকিউ ফার্স্ট চ্যাপ্টারের এমসিকিউ ক্লাস 11-এর। ফার্স্ট চ্যাপ্টারের হাফ পোর্শন আমি অলরেডি পড়িয়ে দিয়েছি তোমাদের। যে ভিডিওগুলো দেখার কথা বলেছিলাম, অর্থাৎ যেগুলো হোমওয়ার্ক ছিল তোমাদের, সেগুলো যদি করে থাকো, সেই ভিডিওগুলো যদি দেখে থাকো, তাহলে তোমরা এই এমসিকিউগুলো খুব সহজেই সলভ করতে পারবে। আর আমি যে এমসিকিউগুলো এখানে দিয়েছি এবং অন্যান্য ভিডিওগুলোতেও দেব, সেগুলো বেশিরভাগটাই এই বইটা থেকে থাকবে, আর কিছু আমার নিজের থেকেও আমি এমসিকিউ তোমাদেরকে দেব, যেগুলো আমার মনে হবে এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা পড়বে এবং নিজেরা সলভ করার চেষ্টা করবে প্রথমে, তারপর আমি আনসার তোমাদের এই ভিডিওতেই ডিসকাস করে দেব। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞানের জনক কে? এটা সবার পারার কথা। আমরা সবাই জানি মনোবিজ্ঞানের জনক হলেন উন্ড। কেন এনাকে জনক বলা হয়? কারণ ইনি 1879-এ একটা ল্যাব এস্টাবলিশ করেছিলেন, ফার্স্ট ল্যাব, সাইকোলজির প্রথম একটা গবেষণাগার স্থাপন করেছিলেন লাইপজিগে, তাই তো, জার্মানির লাইপজিগে। তো ফাদার অফ সাইকোলজি কিংবা মনোবিজ্ঞানের জনক উন্ডকে বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, মানব মনের ক্রিয়ার ওপর গুরুত্ব দেয় কোন মতবাদটি বা কোন স্কুলটি? ক্রিয়াবাদ। মানব মনের ক্রিয়ার ওপর ক্রিয়াবাদের প্রতিষ্ঠা কে করেন? উইলিয়াম জেমস। ক্রিয়াবাদ স্কুলটাতে মেনলি কী করা হতো? আমাদের মন কিভাবে ক্রিয়া করে তার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তো এটার উত্তর হবে ক্রিয়াবাদ। ফাংশনালিজম, আমাদের মাইন্ড কিভাবে ফাংশন করে। থার্ড কোয়েশ্চেন, এটি বলা হয় যে অভিজ্ঞতা সর্বদাই, আগের দিনের ভিডিওতে আমি এটা বারবার তোমাদের বলে দিয়েছি, অভিজ্ঞতা কিন্তু সর্বদাই ব্যক্তিকেন্দ্রিক হবে, তাই তো? আমরা যা কিছু অভিজ্ঞতা লাভ করি সেগুলো নিজেদের অভিজ্ঞতা হয়, তো এটা সর্বদা হবে ব্যক্তিকেন্দ্রিক, ইন্ডিভিজুয়ালিস্টিক। এক্সপিরিয়েন্স সবসময় ব্যক্তিকেন্দ্রিক হবে। এই প্রশ্নটা কিন্তু ভুল করা যাবে না পরীক্ষাতেও। মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কিন্তু 1879 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়, 1879-এ, ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাব, যেটা কে করেন? উইলহেম উন্ড। মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলেছেন কে? বলেছেন কনসিয়াসনেসের বিজ্ঞান। রেনে দেকার্ত মনোবিজ্ঞানকে বলেছেন চেতনার বিজ্ঞান, কনসিয়াসনেস। রেনে দেকার্ত এটাও মনে করতেন যে আমাদের বডি পার্টে একটা পার্টিকুলার অংশ আছে, একটা বডি পার্ট আছে, যেখানে ইন্টারনাল বডি পার্ট আর কি, আমাদের ভিতরের একটা অর্গ্যান আছে, যেখানে আমাদের মাইন্ড আর বডি কমিউনিকেট করে এসে। সেই অর্গ্যানটা কি? পিনাল গ্ল্যান্ড, যেটাকে উনি নাম দিয়েছিলেন কোনোরিয়াম। তো এই উত্তরটা হবে রেনে দেকার্ত। মনোবিজ্ঞানের পরিমাণগত পরিমাপের সুবিধা রয়েছে নিম্নলিখিত কোন শাখাটিতে? পরিমাণগত পরিমাপ। পরিমাণগত পরিমাপ মানে কি? যেখানে আমরা পরিমাণ করতে পারি। তো অপশনগুলো কি কি আছে? বিকাশমূলক মনোবিদ্যা। বিকাশ কি আমরা পরিমাণ করতে পারি? একটা বাচ্চা ছোট থেকে যখন বড় হয় তার যে বিকাশটা ঘটে, সেটা কি আমরা নাম্বারে কোয়ান্টিফাই করতে পারি? পারি না, আমরা নাম্বার সেখানে দিতে পারি না। বয়সের কথা বলা হচ্ছে না এখানে। ধরো তার মেনলি ম্যাচিউরিটি কতটা বাড়লো, আমরা কখনো সেটাকে নাম্বার দিতে পারবো না। সাইকোমেট্রি, সাইকোমেট্রিতে মেনলি দুটোই আমরা পাই। সাইকোমেট্রি মানে হলো যে সমস্ত পদ্ধতিতে সাইকোলজিক্যাল টেস্টগুলো হয় সেটাকে সাইকোমেট্রি বলে। সমস্ত সাইকোলজিক্যাল টেস্টকে সাইকোমেট্রি বলে। যেমন কয়েকটা সাইকোমেট্রির এক্সাম্পল যদি দেওয়া হয়, আইকিউ টেস্ট হবে, ইন্টেলিজেন্স টেস্ট, পার্সোনালিটি টেস্ট হবে, টিএটি থিম্যাটিক অ্যাপারসেপশন টেস্ট হবে। এগুলো সমস্ত সাইকোমেট্রি টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট। পরীক্ষণমূলক পদ্ধতি মানে কি? এক্সপেরিমেন্টাল সাইকোলজি, পরীক্ষণমূলক মনোবিদ্যা। এখানে আমরা কি করি? বিভিন্ন এক্সপেরিমেন্ট, আর এক্সপেরিমেন্ট মানেই কি আসবে? সেখানে নাম্বার। পরীক্ষণমূলক মানেই আসবে নাম্বার, অর্থাৎ এক্সপেরিমেন্ট মানেই জানবে সেটা কোয়ান্টিটেটিভ হবে। তাহলে এই উত্তরটা হবে পরীক্ষণমূলক, এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে।
শিশু মনোবিদ্যাতেও আমরা পরিমাণগত পরিমাপের সুবিধা পাই না, সাইকোমেট্রিতে দুটোই পাই, পরিমাণগত আর গুণগত, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। মনোসমীক্ষণবাদের প্রতিষ্ঠাতাকে, এটা সবার পারার কথা, সিগমন্ড ফ্রয়েড, তাই তো? ফ্রয়েড, সাইকোঅ্যানালিসিস সিগমন্ড ফ্রয়েড এস্টাবলিশ করেছিলেন 1900 খ্রিস্টাব্দে। সচেতন অভিজ্ঞতাকে জানার জন্য মনোবিজ্ঞানে ব্যবহৃত হতো যে পদ্ধতিটি, তার নাম হলো সচেতন অভিজ্ঞতাকে, অর্থাৎ আমরা যে কনসিয়াস আছি এই এক্সপিরিয়েন্সটাকে জানার জন্য মনোবিজ্ঞানে কোন পদ্ধতিটা ইতিহাসে ব্যবহার করা হতো? অন্তর্দর্শন। তবেই তো আমরা নিজেদের এক্সপিরিয়েন্স বুঝতে পারতাম অন্তর্দর্শন যদি করতাম, তাই তো? অন্তর্দর্শন মানে কি? ইন্ট্রোস্পেকশন মানে কি? নিজেকে পর্যবেক্ষণ করা, সেটাকে অন্তর্দর্শন বলে। তো সচেতন অভিজ্ঞতাকে আমরা তখনই জানতে পারবো বা জানার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটা হবে অন্তর্দর্শন। এই পদ্ধতিটা উইলহেম উন্ড প্রচণ্ডভাবে ইউজ করতেন তার বিভিন্ন এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে। অন্তর্দর্শন পদ্ধতিটি কোন মনোবিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেন? এটার আনসার আমি আগের কোয়েশ্চেনটাতেই বলে দিলাম, কি হবে? উন্ড। তিনি সবার প্রথম এটা ব্যবহার করতেন। আর ওনার স্কুল যেটা, বা উনি যে স্কুলের অংশ ছিলেন, স্ট্রাকচারালিজম অর্থাৎ অবয়ববাদ, সেই স্কুলে এই পদ্ধতিটা প্রচুরভাবে ব্যবহার করা হতো, ইন্ট্রোস্পেকশন বা অন্তর্দর্শন। তো উন্ড এই মেথডটাকে ফলো করতেন ভীষণভাবে। মনোবিজ্ঞানের প্রথম বিজ্ঞানসম্মত গবেষণাগার প্রতিষ্ঠা হয় কোথায়? জার্মানির লাইপজিগে, তাই তো? লেইপজিগ বা লাইপজিগ, যে কোনো একটা তুমি বলতে পারো, অসুবিধা নেই। জার্মানির লাইপজিগে মেনলি প্রথম গবেষণাগার স্থাপন করেন উইলহেম উন্ড 1879 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু ভুল করা যাবে না, আর এই কোয়েশ্চেনটা এক্সামে আসবেই। এই 3টে প্রশ্নর মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবেই, বা তার বেশিও পেতে পারো। কে ফাদার অফ সাইকোলজি? জনককে মনোবিজ্ঞানের? কবে গবেষণাগার স্থাপন করেছিলেন এবং কোথায় গবেষণাগার স্থাপন করেছিলেন? এই 3টে প্রশ্ন কখনো যেন ভুল না হয়। মনোবিজ্ঞান হলো ব্যক্তিগত অভিজ্ঞতার বিজ্ঞান, এটা কে বলেছেন? ব্যক্তিগত অভিজ্ঞতা মানে কি? আমরা কিভাবে একমাত্র নিজেরা নিজেদের এক্সপিরিয়েন্সকে জানতে পারবো, নিজেদের অভিজ্ঞতাকে একমাত্র নিজেরা বলতে পারবো কোন মেথডটা ফলো করলে? ইন্ট্রোস্পেকশন, তাই তো? অন্তর্দর্শন। তাহলে অন্তর্দর্শন কে ব্যবহার করতো? উন্ড। তাহলে এই কথাটা অবশ্যই উন্ড বলবে। মনোবিজ্ঞান হলো ব্যক্তিগত অভিজ্ঞতার বিজ্ঞান। উনি ওনার ল্যাবে মেনলি কী করতেন? মানুষজনকে ডেকে আনতেন এবং বলতেন তোমরা এখন কি অনুভব করছো বলো। এটা উন্ড তাদেরকে জিজ্ঞাসা করতেন, ইন্ট্রোস্পেক্ট করতে বলতেন, নিজের মধ্যে ঢুকে মেনলি বুঝতে বলতেন যে এক্সপিরিয়েন্সটা বা তোমরা কি অনুভব করছো সেটা আমাকে বলো। তো এই জিনিসটা ব্যক্তিগত অভিজ্ঞতা বললেই কিন্তু সবসময় মনে রাখবে এটা উন্ড বলতেন, কারণ উনি ইন্ট্রোস্পেকশন মেথডটা বিলিভ করতেন, ইন্ট্রোস্পেকশন মেথড বা অন্তর্দর্শন প্রক্রিয়াতে। সেটার কারণে উনি এটা মনে করতেন মনোবিজ্ঞান হলো ব্যক্তিগত অভিজ্ঞতার বিজ্ঞান। মনের গঠন ও কার্য সম্পর্কে প্রথম ধারণা দেন কে? সিগমন্ড ফ্রয়েড, তাই তো? মনোবিদ ফ্রয়েড প্রথম ধারণা দিয়েছিলেন। এর আগে অবধি যে সমস্ত সাইকোলজিস্টরা ছিলেন, স্ট্রাকচারালিজমে বলো অর্থাৎ অবয়ববাদে বলো, কিংবা ফাংশনালিজম বা ক্রিয়াবাদে বলো, সবাই বলেছে আমরা মনের গঠন এবং কার্য নিয়ে গবেষণা করব। আমরা দেখার চেষ্টা করব যে এটা কিভাবে মেনলি পাওয়া যাবে, মনের গঠন আমরা কিভাবে পাবো, মনের কার্য, মন কী কী কাজ করে সেটা কিভাবে কাজ করে, এই সমস্ত জিনিস আমরা সাইকোলজিতে পড়ব। কিন্তু কোনো মনোবিজ্ঞানী ফ্রয়েডের আগে অবধি মনের গঠন এবং কাজের সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। প্রথম একমাত্র ফ্রয়েডই আইসবার্গের মাধ্যমে আমাদের মনের স্ট্রাকচারটাকে বুঝিয়েছিলেন, আর বলেছিলেন যে এটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, মিডিলে যেটা থাকে সেটা প্রিকনসিয়াস মাইন্ড, আর মেনলি যেটা একদম তলায় থাকে আইসবার্গ, সেটা আমাদের হচ্ছে আনকনসিয়াস মাইন্ড। তো
তো এই ধারণাটা প্রথম সিগমন্ড ফ্রয়েড দিয়েছিলেন মনোসমীক্ষণবাদ স্কুলে। নেক্সট কোয়েশ্চেন, অবচেতন মনের অনুশীলনের পদ্ধতি হিসেবে ফ্রয়েড সৃষ্টি করেন কোন প্রক্রিয়াটি? এটা হয়তো তোমাদের জানার কথা নয়, এখানে বলে রাখি, এটা মুক্ত অনুষঙ্গ হবে। যেমন উন্ড একটা মেথড ইউজ করতো অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন, ফ্রয়েড তেমন ফ্রি অ্যাসোসিয়েশন টেকনিক কিংবা বাংলায় যেটাকে বলে মুক্ত অনুষঙ্গ আর ড্রিম অ্যানালিসিস মানে স্বপ্নকে অ্যানালিসিস করা, এই দুটো মেথড ফ্রয়েড ইউজ করতেন। কারণ ফ্রয়েডের স্কুলের বা ফ্রয়েডের ধারণাটাই এটা ছিল যে আমাদের যাবতীয় যা কিছু জীবনে ঘটে তার বেশিরভাগ জিনিসের জন্য দায়ী থাকে আমাদের আনকনসিয়াস মাইন্ড। তো আনকনসিয়াস মাইন্ডকে আমরা জানি যে সেখানে অ্যাক্সেস করা যায় না ইজিলি, আমরা কনসিয়াসলি আনকনসিয়াস মাইন্ডকে কি আছে সেটা আমরা জানতে পারবো না, আনকনসিয়াস মাইন্ডে কি আছে। সেটার কারণে ফ্রয়েড প্রথমে হিপনোথেরাপি ইউজ করতেন। কিছুদিন পরে গিয়ে উনি রিয়েলাইজ করেছিলেন হিপনোথেরাপি দিয়ে, হিপনোথেরাপি মানে হিপনোটাইজ, তো হিপনোথেরাপি দিয়ে মেনলি কোনো কাজ হয় না বা সেই মুহূর্তে কাজ হচ্ছিল না হিপনোথেরাপি দিয়ে। সেই কারণে ফ্রয়েড এই দুটো টেকনিক ওনার ট্রিটমেন্টে ইউজ করতেন আনকনসিয়াস মাইন্ডকে জানার জন্য, রিড করার জন্য, আনকনসিয়াস মাইন্ডকে পড়ার জন্য। তো সেখানে দুটো মেথড কী ছিল, একটা হচ্ছে মুক্ত অনুষঙ্গ আর একটা হলো ড্রিম অ্যানালিসিস, স্বপ্নকে অ্যানালিসিস করা, ঠিক আছে। তো এই দুটো মেনলি মেথড উনি ইউজ করতেন। কোয়েশ্চেন নাম্বার 14, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ব্যাখ্যাটিতে বলেছে যে কোনো বিচ্ছিন্ন উপাদানের সমষ্টি নয় বরং সমগ্র উপাদানের একটি সামগ্রিক রূপ ও অর্থ আমরা প্রত্যক্ষ করি পরিবেশ থেকে? কোন স্কুলটা হবে? এটা একটা ওয়ার্ডেই বুঝে যাওয়ার কথা। অ্যাজ আ হোল আমরা পারসিভ করি কোনো পুরো ওয়ার্ল্ডকে বা পুরো পরিবেশকে, কোনো পার্টে পারসিভ করছি না। বিচ্ছিন্ন উপাদানে আমরা কোনো জিনিসকে দেখি না, আমরা সমগ্র উপাদানটাকে নিয়ে দেখি। এটা কোন স্কুল বলেছিল? সমগ্রতাবাদ বা গেস্টাল্ট, ঠিক আছে। যারা যারা বাংলায় পড়ছো তারা কিন্তু ইংলিশ নামটাও জেনে রাখবে, এটা কিন্তু মাঝে মাঝে এইভাবেও কোয়েশ্চেনে দেয় গেস্টাল্ট বলে বাংলায়। গেস্টাল্ট সাইকোলজির মেন বক্তব্যই কী ছিল, যে আমরা যা কিছু পারসিভ করি বা যা কিছু প্রত্যক্ষ করি সেটার সমগ্রটা প্রত্যক্ষ করি, আমরা কোনো কিছুকে পার্টে ভেঙে বা বিচ্ছিন্ন উপাদানে প্রত্যক্ষ করি না। তাহলে যখনই সমগ্র উপাদান নিয়ে প্রত্যক্ষ করি এই রকম কোনো ওয়ার্ড দেখবে, বা ইংলিশে যেটা অ্যাজ আ হোল এই রকমভাবে যখন কোনো ওয়ার্ড দেখবে সেটা গেস্টাল্ট সেখানে রাইট আনসার হবে। নাম্বার 15, আর আজকের জন্য এটা লাস্ট প্রশ্ন, মানুষের প্রবল ইচ্ছাশক্তি এবং নিজের ভিতরে সঞ্চিত প্রবল সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেছেন নিম্নলিখিত কোন মতবাদটি? এটা কি হবে? মানবতামূলক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ হিউম্যানিস্টিক সাইকোলজি। অ্যাব্রাহাম ম্যাসলো যিনি ছিলেন, তো ম্যাসলোর এই দৃষ্টিভঙ্গিটা ছিল। ম্যাসলো কি বলেছিলেন? উনি ফ্রয়েডের স্কুলটার একদম অপোজিট ছিলেন। ফ্রয়েড আনকনসিয়াস মাইন্ডে ওপর গুরুত্ব দিয়েছিলেন, আর ম্যাসলো বলেছিলেন যে মেনলি আমাদের মানুষের যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে, নিজের ভিতরে যদি আমাদের পোটেনশিয়াল থাকে, তবে গিয়ে আমরা কি করতে পারবো, আমরা হাইয়েস্ট লেভেল নিডের হাইয়েস্ট লেভেল যেটা, অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেটা ছিল, তো সেইটা আমরা অ্যাচিভ করতে পারবো। ম্যাসলো এরকম একটা চাহিদার তত্ত্ব দিয়েছিল, আমি যেটা এই ভিডিওটাতে পড়িয়েছি। একদম তলায় যে লেভেলটা থাকে সেটা হচ্ছে জৈবিক চাহিদা, তার ওপরে যেটা থাকে সেটা হচ্ছে নিরাপত্তা, তার ওপরেরটা সামাজিক, তার উপরে হচ্ছে সম্মানের চাহিদা, আর একদম ওপরে হচ্ছে আত্ম উপলব্ধির চাহিদা। তো এই যে নিড থিওরি এইটা ম্যাসলো দিয়েছিল, চাহিদার তত্ত্ব। ইংলিশে হচ্ছে জৈবিক চাহিদা ফিজিওলজিক্যাল নিড, সেফটি নিড নিরাপত্তার চাহিদা, সামাজিক চাহিদা হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস,
সম্মান হচ্ছে সেলফ এস্টিম, আর আত্ম উপলব্ধির চাহিদা মানে হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আজকের ভিডিওটাতে 15টা এমসিকিউ সলভ করালাম। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখবে কার কটা ঠিক হলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। তোমার যদি মনে হয় এটা কারোর সাথে শেয়ার করার প্রয়োজন, ভিডিওটা অবশ্যই করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিডিও পাওয়ার জন্য।